আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। অতি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন, জানালেন আইন উপদেষ্টা। ট্রাইব্যুনাল আইনের সংশোধনী উপদেষ্টা পরিষদে তোলা হচ্ছে আজ। রাষ্ট্র কাঠামো নির্মাণে সব স্তরে 31 দফা পৌঁছে দিতে তারেক রহমানের নির্দেশ। সরকারি বিরোধী দল সহ প্রত্যেকের জবাবদিহি নিশ্চিতের আহ্বান। সৌরশক্তি দিয়ে নবায়নযোগ্য জ্বালানি চাহিদা 40% মেটানোর আশা বাংলাদেশের। পরিবেশ বান্ধব প্রযুক্তির লক্ষ্যমাত্রা তুলে ধরলেন পরিবেশ উপদেষ্টা। এবং যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা, রুশ বাহিনীকে পরমাণু অস্ত্র ব্যবহারে প্রেসিডেন্ট পুতিনের অনুমতি। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে আসছে বিস্তারিত সংবাদে। অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে অন্তর্বর্তী সরকার নির্বাচনে যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কিছু সংশোধনী আনা হচ্ছে বলে জানান তিনি, যা আজ উপদেষ্টা পরিষদে তোলা হবে। হয়রানিমূলক মামলায় ভুক্তভোগীরা সুফল পাবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। সরকারের 100 দিন উপলক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংবাদ সম্মেলন। এই 100 দিনে মন্ত্রণালয়ে যেসব কাজ হয়েছে তা তুলে ধরেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জানান ভবিষ্যৎ পরিকল্পনাও। বলেছেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে সাইবার সুরক্ষা আইন করা হবে। এই সময়ে উপদেষ্টা হিসেবে নিজের কাজে নিজেকে 10-এর মধ্যে 4 নম্বর দেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় নির্বাচনের সময় নিয়েও কথা বলেন উপদেষ্টা। আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেবো। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। এটা ছাড়া আর কোনো স্বার্থ নাই। আপনি একটা যে বিশ্বাস করেন, অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন ওনাদের অধিকাংশই যত তাড়াতাড়ি সম্ভব নিজের পেশায় ফিরে যাওয়ার জন্য আপনার আগ্রহী। উপদেষ্টা বলেন, মিথ্যা হয়রানিমূলক মামলা নিয়ে সরকার বিব্রত। তো যারা হয়রানির শিকার হচ্ছে, যারা এই মানে শত্রুতামূলক মামলার শিকার হচ্ছে, যাদেরকে আপনার মানে কি বলবার বাণিজ্যিক কারণে যাদের মামলার আসামি করা হয়েছে, তাদের জন্য বিরাট একটা প্রতিকারের সুযোগ সৃষ্টি হবে এই সকল আদালতে সরকারি প্রকৌশলী আপনার রিক্রুট করার মাধ্যমে। সরকারের নমনীয়তায় কেউ কেউ পেয়ে বসেছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, যখন প্রয়োজন হবে তখন সরকার অনেক শক্ত হবে। জনগণকে জিম্মি না করে বিক্ষোভ ও আন্দোলন করা উচিত বলেও মন্তব্য করেন উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। রাষ্ট্র কাঠামো নির্মাণে সব স্তরের মানুষের কাছে 31 দফা পৌঁছে দিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে 31 দফা জনসম্পৃক্তি কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেছেন, মানুষের রাজনৈতিক ও ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। সরকারি ও বিরোধী দল সহ প্রত্যেকের জবাবদিহিতা নিশ্চিত করার কথাও বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাহুল রায় রিপোর্ট। রাষ্ট্র কাঠামো নির্মাণে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে না পারা সহ 31 দফা প্রস্তাবনা বেশ আগিয়ে দিয়েছে বিএনপি। এই 31 দফা কিভাবে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছানো যায় তা নিয়ে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ছিল দিনব্যাপী কর্মশালা। বিকেলে কর্মশালায় অনলাইনে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কর্মশালায় অংশ নেওয়াদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন তিনি। বক্তব্যে স্বাস্থ্য, শিক্ষা সহ প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের জন্য 31 দফার যৌক্তিকতা তুলে ধরেন। এই 31 দফা কিন্তু আমাদেরকে মাঠে নিয়ে যেতে হবে। 31 দফা শুধু আজকে যারা আপনারা আছেন এই ঘরের ভেতরে সীমাবদ্ধ থাকলে চলবে না। এটি মানুষের জন্য, একদম প্রান্তিক লেভেলের মানুষের কথাও কম বেশি এখানে আছে। কাজে এই কথাগুলো প্রান্তিক লেভেলে নিয়ে যেতে হবে। আমরা জনসভা করে মানুষকে এটি বলবো না, বরং আমরা ছোট ছোট উঠান বৈঠক করব,
গ্রামে গ্রামে করব, ইউনিয়নে করব, ছোট ছোট উঠান বৈঠক। এক কথায় যদি বলতে হয়, আপনাদেরকে সেই প্রস্তুতি নিতে হবে। মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার কথাও বলেছেন তারেক রহমান। সরকার হোক, বিরোধী দল হোক, যে কোনো রাজনৈতিক দল হোক, রাজনৈতিক কর্মী হোক, উপজেলার চেয়ারম্যান হোক, পৌরসভার চেয়ারম্যান হোক, কাউন্সিলর হোক, মেম্বার হোক, যেই হোক না কেন, প্রত্যেকের একটি জবাবদিহিতা থাকতে হবে জনগণের কাছে। জনগণ যখন জানতে চাইবে কেন এই জিনিসটা হলো, কেন এই জিনিসটা হলো না, কেন এটা করলে, কেন এটা করলো না, জবাবদিহিতা দিতে হবে, জবাব দিতে হবে সবাইকে। এবং এটি যদি নিশ্চিত করতে হয়, অবশ্যই দেশে ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। তার নামের আগে কোনো বিশেষণ না দেওয়ারও অনুরোধ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশ নায়ক, রাষ্ট্রনায়ক, এই কথাগুলো দয়া করে কেউ ব্যবহার করবেন না আমার নামের সাথে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি চাহিদার 40% পর্যন্ত পূরণ করা সম্ভব বলে জানিয়েছে বাংলাদেশ। আজারবাইজানের বাকুতে বিশ্ব জলবায়ু সম্মেলনের কর্মসূচিতে উঠে আসে বিদ্যমান জ্বালানি নীতি পর্যালোচনা ও জীবাশ্ম জ্বালানি ভিত্তিক উৎপাদন থেকে নবায়নযোগ্য জ্বালানির দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা। সম্মেলনে উচ্চ পর্যায়ের আলোচনায় উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু তহবিল ও কার্বন নির্গমন কমানোর লক্ষ্যে G20 দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্ব আরোপ করা হয়। আজারবাইজানের বাকু থেকে আলিমাল রাজি জানাচ্ছেন বিস্তারিত। দখল, দূষণ আর অদূরদর্শী কর্মকাণ্ডে ধরিত্রী যখন জেরবার, তখন জলবায়ু অভিঘাতের অন্যতম অনুঘটক জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধে G20 দেশগুলো জীবাশ্ম জ্বালানি থেকে ধীরে ধীরে সরে আসার ব্যাপারে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। সম্মেলনের উচ্চ পর্যায়ে আলোচনায় অভিঘাত মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রতি বছর প্রয়োজনীয় 1 ট্রিলিয়ন অর্থের যোগানে ধনী দেশগুলোর উপর কোনো চাপ তৈরি হবে না বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। উন্নয়ন ব্যাংক আর বেসরকারি খাতেই সমাধানের রূপরেখা দেখছেন তারা। What is happening in Bangladesh right now, losing the energy sovereignty, it might be the case for Sri Lanka at some point. If you depend on the Indian electricity sources. You do away with a lot of environmental clearance requirements when it comes to solar projects. So that adds on another very difficult layer for communities to grapple with where solar projects are being foisted on them. বৈশ্বিক শক্তি ব্যবস্থার রূপান্তরের পাশাপাশি কার্বন নির্গমন কমানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও বাস্তবসম্মত উদ্যোগে গুরুত্ব আরোপ করেন পরিবেশবিদরা। দুর্যোগ বাড়ছে, একই সাথে আমাদের এনার্জি পভার্টি বাড়ছে। তো এই উপলক্ষে আজকের এই আয়োজনটা ছিল যে কিভাবে এই দক্ষিণ এশিয়াতে নবায়নযোগ্য জ্বালানি দিয়ে এনার্জি সংকট মেটানো যায় এবং কিভাবে আমরা এখানে আন্তর্জাতিক অর্থ পাওয়া যায় এবং একই সাথে আমরা সাউথ এশিয়াতে কিভাবে একে অপরের সাথে সহযোগিতা করতে পারি। রিনিউয়েবল এনার্জির ব্যাপারে যে জিনিসটাকে জোর দেওয়া হয়েছে যে আমরা রিনিউয়েবল এনার্জি যখনই ব্যবহার করব সেখানে কিন্তু আমরা কি ধরনের রিনিউয়েবল এনার্জি ব্যবহার করব সেটা নিয়ে কিন্তু ভাবতে হবে আমাদের। কারণ এখানে কিন্তু উইন্ড টারবাইনের কারণে পাখিদের ক্ষতি হচ্ছে এবং তারা মাইগ্রেট করছে এবং এখানে বায়োডাইভার্সিটির যে ক্ষতি হচ্ছে সেটাও আমাদের মাথায় রাখতে হবে। পাশাপাশি আমাদের হাইড্রো ইলেকট্রিকের কারণে হাইড্রো পাওয়ার যখনই আমরা করব তখন মাছের কিন্তু এবং জলজ যে প্রাণী তাদের কিন্তু ক্ষতি হবে। আমরা রিনিউয়েবল এনার্জি ব্যবহার করলেও আমাদের কিন্তু ভাবতে হবে যে এখান থেকে কোন রিনিউয়েবল এনার্জিটা আমাদের জন্য বেশি উপকারী এবং এখানে রিনিউয়েবল এনার্জি ব্যবহার করতে গিয়ে যেন আবার আমরা আরেকটা ডিজাস্টার না ডেকে আনি। চা বাগান ও অনাবাদী সরকারি জমি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে ব্যবহার করা যেতে পারে উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা বলেন, উচ্চ আমদানি শুল্ক পুনর্বিবেচনা করার পাশাপাশি সৌরশক্তি প্রকল্পে বিদেশি বিনিয়োগ উৎসাহিত করছে বাংলাদেশ। Previous regime in Bangladesh relied heavily on import-driven energy sector. So when the global market got volatile and there was economic recession, Bangladesh really found itself trapped. It could neither pay the companies that were involved in producing electricity energy for them, nor could it purchase from the international market. So we were having huge load shedding. তথ্য বলছে নানা প্রতিশ্রুতি ও উদ্যোগের বিপরীতে থেমে নেই দখল, দূষণ ও প্রকৃতি ধ্বংসের কর্মকাণ্ড। এদিকে সম্মেলন চত্বরে প্রতিদিনই বিক্ষোভ করছেন পরিবেশবাদীরা।
বর্তমান সময়ে মাটি, পানি ও বায়ু দূষণ এমন পর্যায়ে পৌঁছেছে যে মানব মস্তিষ্কে পর্যন্ত পাওয়া যাচ্ছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা সভ্যতা রক্ষায় তাই পরিবেশ বান্ধব জীবন আচারের সঙ্গে প্রয়োজন সচেতনতা বৃদ্ধি ও সমন্বিত উদ্যোগ। আজারবাইজানের বাকু থেকে আলিম আল রাজি, চ্যানেল আই। নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে জাপান ও জার্মানির কাছে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা চেয়েছে বাংলাদেশ। জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে ওয়ার্ল্ড ব্যাংক IMF প্যাভিলিয়নে রোড টু নেট জিরো নেভিগেটিং দ্য এনার্জি ট্রানজিশন ইন সাউথ এশিয়া শীর্ষক সাইড ইভেন্টে টেকসই উন্নয়ন ও পরিবেশ বান্ধব প্রযুক্তি নিয়ে বাংলাদেশের লক্ষ্যমাত্রা তুলে ধরেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজারবাইজানের বাকু থেকে আলিম আল রাজির আরেকটি রিপোর্ট। সভ্যতার চাকা যেমন ঘুরছে, তেমনি পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে বৈশ্বিক তাপমাত্রা। তাপজনিত দুর্যোগ ও মৃত্যুর মিছিল জানান দিচ্ছে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের আবশ্যকতা। বাকুতে জলবায়ু সম্মেলনের সাইড ইভেন্টে উঠে আসে জিরো কার্বন নিঃসরণ, দারিদ্র্যমুক্তি ও কর্মসংস্থান তৈরি তথা 3-0 তত্ত্ব ও তার বাস্তবায়নের প্রয়োজনীয়তা। বাংলাদেশের হালনাগাদ NDC বাস্তবায়নে 2030 সালের মধ্যে যেখানে 176 বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন, সেখানে উন্নত দেশগুলোর সদিচ্ছার বিকল্প নেই বলে মত বিশ্লেষকদের। আমাদের যে NDC আমরা প্রণয়ন করেছি, ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন, যে মিটিগেশনের একটা ডকুমেন্ট, আমরা ন্যাশনাল অ্যাডাপটেশন প্ল্যান একটা প্রণয়ন করেছি, যেটা অ্যাডাপটেশনের একটা ডকুমেন্ট। এগুলো তো বাস্তবায়ন না করলে তো আমাদের এমিশন রিডাকশন হবে না, আমাদের রেজিলিয়েন্স অর্জন হবে না। বিশ্বব্যাংক বলছে জলবায়ু অভিঘাত মোকাবেলায় দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর মোট GDPর 5% বিনিয়োগ জরুরি। এমন বাস্তবতায় বাংলাদেশ সহ ঝুঁকিপূর্ণ রাষ্ট্রগুলোর চ্যালেঞ্জ মোকাবেলায় সময়োপযোগী এবং সমতাভিত্তিক আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা অত্যন্ত জরুরি। নেট জিরোর ব্যাপারে কোন পর্যন্ত আমরা পৌঁছতে পারবো সেটা নিয়েই আলোচনা হয়েছে। নিজেদের এবিলিটি আছে, তার বাইরেও কিন্তু আমাদের এই অন্যান্য দেশের সাথে কোঅপারেশনের মাধ্যমে আমাদের কার্বন ইমিশনটা যাতে দ্রুত কমাতে পারি সেই ব্যবস্থা। কিন্তু এ ধরনের পরিকল্পনা করার জন্য যে ধরনের ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার, সেটার ব্যাপারে ওয়ার্ল্ড ব্যাংকের ফাইন্যান্সিয়াল সাপোর্ট অথবা অন্য কোনো ফাইন্যান্সিং অর্গানাইজেশনের থেকে ফাইন্যান্স না পেলে এটা একটা বিশাল একটা চ্যালেঞ্জের ব্যাপার। যেহেতু এখানে উপদেষ্টা রিজওয়ানা হাসান বাংলাদেশের পক্ষ থেকে যেটা বলেছেন যে 2041 সালের মধ্যে নেট জিরোতে পৌঁছতে হলে আমাদের যে চ্যালেঞ্জ আছে সেটা মোকাবেলা করার জন্য ফাইন্যান্সিয়াল সাপোর্ট এবং টেকনিক্যাল সাপোর্ট দুটোই লাগবে। We are revisiting our policies on how to expand renewables and reduce our reliance on import for energy sovereignty. For that we need finance and we need technological help. For the NDC also, Bangladesh has set up very high ambition, both conditional and non-conditional. ভবিষ্যতের নিরাপদ পৃথিবী বিনির্মাণে পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যাপক প্রসারে কর কমানো সহ নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। আলিম আল রাজি, চ্যানেল আই, বাকু, আজারবাইজান। দেখছেন চ্যানেল সংবাদ। এ পর্যায়ে নিয়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরব শ্রদ্ধা ভালোবাসায় স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকরিয়া পিন্টুর বিদায়, মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত 24 জন জাপানি সেনার দেহাবশেষ কুমিল্লা ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে ফিরিয়ে নিচ্ছে টোকিও। কবর খনন করে যাচাই বাছাই করে দেহাবশেষ ফিরিয়ে নিতে কাজ করছে জাপানের একটি বিশেষজ্ঞ দল। 13 থেকে 24 নভেম্বর পর্যন্ত বাংলাদেশে কাজ করবেন তারা। আবুল কাশিম হৃদয়ের পাঠানো তথ্যচিত্রে সৈয়দ আদিত্যের রিপোর্ট। কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রিতে 1941 থেকে 1945 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত 737 জন সেনাকে সমাহিত করা হয়। 13টি দেশের 737 জন যোদ্ধার মধ্যে ইসলাম ধর্মের 172 জন, বৌদ্ধ ধর্মের 24 জন, সনাতন ধর্মাবলম্বী 2 জন ও বাকিরা খ্রিস্ট ধর্মাবলম্বী। 81 বছর পর জাপানে সরিয়ে নেওয়া হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত 24 জন জাপানি সৈনিকের দেহাবশেষ। সহায়তা করছে বাংলাদেশ সরকার। তারাও মানুষ, ওনারাও চাচ্ছে যেতে ওনাদের যে 80 বছর আগের যে সৈনিক ছিলেন
তাদের পরিবারের কাছে তাদের পৌঁছে দিবে, তারা কিছুটা শান্তি পাবে, সান্ত্বনা পাবে। কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন এই যুদ্ধ সমাধিক্ষেত্র তৈরি ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছে। দেহাবশেষ স্থানান্তরে তারা জাপানি দলকে সহযোগিতা করছে। কর্মকর্তারা জানান ফরেনসিক দল এই 24 জন সৈনিকের দেহাবশেষ সরিয়ে নিয়ে যাবেন। উনি বলছেন যে এখন আমরা কাজটা সম্পূর্ণ হওয়ার আগে পর্যন্ত কোনো রকম রেজাল্ট দিতে পারি না, কারণ এটা একটা চলমান প্রক্রিয়া শেষ পর্যন্ত। এখন প্রসেস চলছে, ল্যাবরেটরি প্রসেস, এক্সামিনেশন প্রসেস, সব কিছু একসঙ্গে চলছে, সব একটু ফ্লুইড সিচুয়েশনে আছে। তাদের মধ্যে 9 জন খুবই হাইলি কোয়ালিফাইড অ্যান্ড সায়েন্টিস্ট অ্যান্ড স্পেশালিস্ট এসছেন। 24 নভেম্বরের মধ্যে এই কার্যক্রম শেষ হওয়ার কথা। সৈয়দ অদিত, চ্যানেল আই। নানা সমস্যায় জর্জরিত রাঙামাটি জেনারেল হাসপাতাল। সিট না পেয়ে বাধ্য হয়ে ফ্লোরে ও বারান্দায় থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন ধারণ ক্ষমতার 2 থেকে 3 গুণ বেশি মানুষ। ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা সেবা ও খাবার দিতে বেগ পেতে হচ্ছে কর্তৃপক্ষকে। শিশু গাইনি ওয়ার্ডেও ভোগান্তি পোহাতে হচ্ছে মা ও শিশুদের। রাঙামাটি থেকে মনসুর আহমেদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন রাজীব আহমেদ। রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসার রোগীরা জানান, হাসপাতালে ভর্তি হয়ে সিট না পেয়ে অনেককেই ফ্লোরে থাকতে হচ্ছে। হাসপাতাল জুড়ে নোংরা পরিবেশ ও অপরিচ্ছন্ন টয়লেট নিয়েও অভিযোগ রয়েছে। নেই উন্নত অ্যাম্বুলেন্স সার্ভিস। শুধু আমার একটা ক্যাপসুল দিয়েছে আজকে সকালবেলা গ্যাস্ট্রিকের, আর কিছু দেয় নাই। পরীক্ষা দিয়েছে 2টা করার জন্য, পরীক্ষাগুলো করাই নিয়ে আসছি। এখন ডাক্তারের কোনো ডাক্তার বলছে সিটের অভাব, এখানে মানে সিট নেই। সিট না থাকার অবস্থা আমাদেরকে দিয়েছে। এখানে তো অনেক রুগী এখানে সিট খালি নাই, এই জন্য আমাদেরকে এই সিট দিছে। এই সিটে আমি ওনাকে লাগছি। যে 250 বেডের নির্ধারণ আছে, সে 250 বেড হলে মনে হয় যে হারে রুগীর সংখ্যা বাড়ছে সেটা তুলনামূলক অনেক। হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি থাকায় বর্তমান জনবল ও কাঠামো দিয়ে রোগীর চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে বলছেন সিভিল সার্জন। এইরকম স্বল্প চিকিৎসক দিয়ে একেবারে খুব মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব না। আমরা যদি চিকিৎসক কিছু যদি পাই, তাহলে আমরা অবশ্যই সার্ভিসটাকে খুব স্মুথলি চালু করতে পারবো। দেশের অন্যান্য জেলার চেয়ে স্বাস্থ্যসেবায় পিছিয়ে রয়েছে রাঙামাটি সহ পার্বত্য অন্য জেলাগুলো। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। রাজীব আহমেদ, চ্যানেল আই। রাজধানীতে দুর্যোগ মোকাবেলায় মানবিক প্রস্তুতি, পূর্বাভাস, ঝুঁকি কমানো এবং প্রতিক্রিয়া সম্পর্কিত বিষয়ের উপর কৌশলগত সংলাপের আয়োজন করা হয়। UNFPA এবং UNDDR যৌথভাবে রাজধানীর একটি হোটেলে এ সংলাপের আয়োজন করে। এই কর্মসূচিতে প্রতিবন্ধী ব্যক্তি এবং কিশোরী মেয়েদের মতো প্রান্তিক জনগোষ্ঠীকেও অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা করেন বক্তারা। প্রতিহিংসা নয়, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে বিএনপি ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক রেজাউল করিম। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জনসভায় এসব কথা বলেন তিনি। নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনারগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি অধ্যাপক ইমতিয়াজ বকুল, তাঁতি দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মুজিবুর রহমান সহ নেতারা। অধ্যাপক রেজাউল করিম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ, জনগণের মন জয় করে ক্ষমতায় আসতে হবে। আমাদের মধ্যে কেউ বিভেদ সৃষ্টি করতে চায়, কেউ যদি জুলুম করতে চায়, অত্যাচার করতে চায়, মিথ্যা মামলা দিতে চায়, তাদেরকে আমরা আইনের হাতে তুলে ধরব। আপনাদেরকে একটা জিনিস আমি আশ্বস্ত করতে চাই, একটা কর্মীর উপর যদি কোন রকম একটা আঘাত আছে, সেটা আমরা আইনের সেইভাবে আগায় যাবে।
বিপ্লবীদের নিয়ে অন্তর্বর্তী সরকার পুনর্গঠনের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিপ্লবী ছাত্র শ্রমিক জনতা ব্যানারে কয়েকটি সংগঠন। জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচিতে তারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের 5 জন উপদেষ্টা রক্তাক্ত গণ অভ্যুত্থানের চেতনা ধ্বংসকারী, ব্যর্থ ও বিতর্কিত। তাদের অপসারণ করে বিপ্লবী যোদ্ধাদের নিয়ে সরকার পুনর্গঠন সহ আওয়ামী লীগের দোসর চিহ্নিত আমলাদের বহিষ্কারেরও দাবি জানান তারা। অনুষ্ঠানে বক্তারা বলেন, গত 3 মাসে ইউনূস সরকার জনগণের পক্ষে সরকার পরিচালনায় ব্যর্থ হয়েছে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ সহ শিক্ষার মানোন্নয়নের উপর গুরুত্ব আরোপ করে রংপুরে দিনব্যাপী কর্মশালা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আশা শিক্ষা কর্মসূচির উদ্যোগে নগরীর এনজিও ফোরাম মিলনায়তনে কর্মশালা হয়। প্রধান অতিথি ছিলেন শিক্ষা কর্মসূচির প্রধান সামিউল হক। আশা রংপুর জেলা শিক্ষা কর্মকর্তা রিফাত হোসেনের সঞ্চালনায় বক্তৃতা করেন দিনাজপুর বিভাগের সিনিয়র শিক্ষা কর্মকর্তা আজাদুল হক ও কেন্দ্রীয় কার্যালয়ের টেকনিক্যাল অফিসার প্রান্ত দাস। যুক্তরাষ্ট্রে সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন প্রেসিডেন্টকে রাশিয়ার ভেতরে হামলার অনুমতি দেওয়ার 48 ঘন্টার মধ্যেই এ পদক্ষেপ নিয়েছে ইউক্রেনীয় বাহিনী। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, ইউক্রেন রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে চালানো একটি হামলায় যুক্তরাষ্ট্রের নির্মিত আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ব্যবহার করেছে। সে সময় 5টি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হলেও তার একটি ক্ষতিগ্রস্ত হয়ে ব্রায়ানস্ক অঞ্চলের একটি সামরিক স্থাপনায় আগুন লাগে। সৃষ্ট আগুন দ্রুত নিভে ফেলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের সহস্রতম দিনে মঙ্গলবার রুশ বাহিনীকে পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সংক্রান্ত একটি ডিক্রিতে সই করেন তিনি। এবারে রয়েছে কৃষি সংবাদ। মেহেরপুরের মাটি নানা ধরনের সবজি চাষের উপযোগী হওয়ায় বছর জুড়ে চাষ হয় ফুল ও বাঁধাকপি। এবছরও গ্রীষ্মকালীন কপি চাষ হয়েছিল, তবে তীব্র গরম ও অতিবৃষ্টির কারণে কপি চাষে লোকসান গড়াচ্ছেন চাষিরা। ক্ষতি পুষিয়ে নিতে শীতকালীন কপি চাষ করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। মেহেরপুরের মাটি উঁচু হওয়ায় জেলায় বছর জুড়ে সব ধরনের সবজি চাষ হয়। অন্যান্য জেলার চেয়ে এ জেলায় প্রাকৃতিক দুর্যোগ কম হওয়ায় গ্রীষ্মকালীন সবজি উৎপাদন বেশি হয়। তবে এবছর তীব্র গরম আর থেমে থেমে বৃষ্টিপাতের কারণে চাষিরা কয়েক দফায় কপির চারা লাগালেও তার টিকে নেই। প্রতি বিঘা জমিতে 25 থেকে 30 হাজার টাকা লোকসান গুনেছে চাষিরা। আমরা আগাম কপি লাগিয়েছিলাম, প্রায় 20-30 হাজার টাকা খরচ, সব নষ্ট হয়ে গেছে। তো আমরা ফের নাম লাগিয়েছি, তো দেখি শীতের মধ্যে আমাদের কিছু হয় কিনা। এটা আবহাওয়া যদি ভালো হয় হবে, পোকাতে সব শেষ করে দিছে। চাষিরা বলছেন, বৈরী আবহাওয়ার কারণে শীতকালীন কপি খেতেও পোকার আক্রমণ দেখা দিয়েছে। এই পরিস্থিতি না কাটলে আবারও লোকসানের আশঙ্কা করছেন তারা। কপির আবাদ ভালো করতে প্রণোদনা সহ চাষিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। হেক্টর মাসের ক্ষয়ক্ষতি আমরা সরকারকে জানিয়ে দিয়েছি। আমাদের এই 26-27 থেকে যে 25 থেকে যে ক্ষয়ক্ষতি, এটাও আমরা একটা প্রিভিউ রিপোর্ট এটা আমরা দিয়ে দিচ্ছি। এর আলোকে যদি আমাদের কোনো প্রণোদনা আসে, সেটা আমরা কৃষকদের একেবারে নিয়ম নীতির আলোকে আমরা পৌঁছে দেব বলে আশা করি। গ্রীষ্মকালীন সবজির ভালো ফলনের জন্য ব্যস্ত চাষি। উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি ন্যায্য দামের আশা করছেন তারা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। শেরপুরে মানুষ হাতির দ্বন্দ্বে গত 10 বছরে 27টি হাতির মৃত্যু হয়েছে। বন বিভাগের তথ্য বলছে, একই সময়ে হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন 25 জন মানুষ। সীমান্ত জনপদে হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে হাতি সংরক্ষণ সমন্বয় কমিটির সভায় সচেতনতা বৃদ্ধি ও এলিফ্যান্ট রেসপন্স টিমকে শক্তিশালী করার তাগিদ দেন সংশ্লিষ্টরা। হাকিম বাবুলের তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন আফরোজা হাসি। সাম্প্রতিক বছরগুলোতে শেরপুরের সীমান্তবর্তী এলাকায় বেড়েছে বন্য হাতির বিচরণ। বন বিভাগের তথ্য বলছে, এই এলাকার বনাঞ্চলে বিচরণ করছে
প্রায় ১২০টি হাতি। ইদানিং খাবারের সন্ধানে লোকালয়ে আসা বন্য হাতির দল নষ্ট করছে ফল ফসল ও বসতবাড়ি। আশপাশের জনপদে আতঙ্ক ছড়ানোর পাশাপাশি মানুষের সাথে দ্বন্দ্বে বেড়েছে হাতির মৃত্যুর ঘটনা। পরিস্থিতি উন্নয়নে হাতি সংরক্ষণে করণীয় শীর্ষক সভায় উঠে আসে বিভিন্ন পরিকল্পনা ও পরামর্শ। বন বিভাগের জমিতে অবৈধভাবে অনুপ্রবেশ করে চাষবাস করছে, তাদেরকে তো আইনগতভাবে আমরা নিতে পারছি না স্বাভাবিক, কিন্তু এই দ্বন্দ্ব নিরসনে তাদেরকে অন্য কোনোভাবে যেহেতু ক্ষতি হচ্ছে মানবিক দৃষ্টিকোণ থেকে এবং দ্বন্দ্ব নিরসনে এই দৃষ্টিকোণ থেকে কোনোভাবে প্রতিফলন দেওয়া যায় কিনা এটা আমাদের একটু বের করতে হবে মনে হয়। মানুষ হাতির দ্বন্দ্ব নিরসনে হাতি চলাচলের পথ বা করিডোর সংরক্ষণ এবং অভয়ারণ্য সৃষ্টিতে জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। কিন্তু ব্যক্তি মালিকানায় যে 2000 একরের বেশি মানুষের সম্পত্তি রয়েছে, সেগুলো তো মানুষ এমনিতেই দেবে না। সেগুলো নিতে হলে সরকারকে অ্যাকোয়ার করতে হবে, আর অ্যাকোয়ার করতে গেলে বিশাল অঙ্কের অর্থনৈতিক বিষয় আছে, যা এই মুহূর্তে সরকারের পক্ষে নির্ভর করা সম্ভব নয়। যার জন্য ওইটুকু বাদ দিয়ে যদি আমরা করি, আমাদের টোটাল যে উদ্দেশ্য সেটা আসলে ব্যাহত হবে। পরিকল্পনা আর প্রস্তাবনায় সীমাবদ্ধ না থেকে জীববৈচিত্র্য সংরক্ষণে দ্রুত উদ্যোগের আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জানাবো খেলার খবর। তিন দফার জানাজা নামাজের পর স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক, সাবেক পূর্ব পাকিস্তান ও বাংলাদেশের এক সময়ের অন্যতম সেরা ফুটবলার জাকারিয়া পিন্টুকে মঙ্গলবার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। সোমবার ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজার নামাজের পর জাকারিয়া পিন্টুর মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়। মঙ্গলবার মোহামেডান ক্লাবে তার দ্বিতীয় জানাজার নামাজ হয়। সকালে ক্লাব প্রাঙ্গণে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হয় তাকে। এরপর বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে তৃতীয় জানাজার নামাজ শেষে তাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। 1971 বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে বিশ্ব জনমত গঠনের উদ্দেশ্যে গড়া স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু। এই অসাধারণ বীরত্ব ও দেশের ফুটবলে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পেয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কার। তার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সংবাদ শেষ করতে যাবার আগে সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। অতি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন জানালেন আইন উপদেষ্টা। ট্রাইব্যুনাল আইনের সংশোধনী উপদেষ্টা পরিষদে তোলা হচ্ছে আজ। রাষ্ট্রকাঠামো নির্মাণে সব স্তরে 31 দফা পৌঁছে দিতে তারেক রহমানের নির্দেশ। সরকারি বিরোধী দল সহ প্রত্যেকের জবাবদিহি নিশ্চিতের আহ্বান। সৌরশক্তি দিয়ে নবায়নযোগ্য জ্বালানি চাহিদা 40% মেটানোর আশা বাংলাদেশের। পরিবেশ বান্ধব প্রযুক্তির লক্ষ্যমাত্রা তুলে ধরলেন পরিবেশ উপদেষ্টা। এবং যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা, রুশ বাহিনীকে পরমাণু অস্ত্র ব্যবহারে প্রেসিডেন্ট পুতিনের অনুমতি। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সংবাদ এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।